সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে, কি বড় ভূমিকা পালন করছে। আমি শিরোনামে বললাম বড়, এখন বড় নাকি ছোট এটাই বিবেচ্য বিষয়। সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। হ্যালো সোহেল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, তোমরা ভালো? বাবা কেমন আছে? ভালো আছি, আমরা সবাই ভালো। তুই আসবি কবে বাবা? এবার তো অনেক দিন হলো। মা, এবার আসা একটু ঝামেলা, সবাই ব্যস্ত থাকবে, নির্বাচন ডিউটি চলতেছে। আচ্ছা মা, তুমি ভোট দিতে যাবে তো? আমরা দুই বুড়া বুড়ি এই ভিড় ভাট্টার মধ্যে যায় কি করব? কি বলতেছো মা এগুলো? আমি সারাদিন কষ্ট করে যাচ্ছি, আমাদের পুরো সেনাবাহিনী দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয়, সবাই ভোট দিতে পারে। আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না, এটা হবে না। অবশ্যই যাবে তোমরা, তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই ভোট দিবে। আচ্ছা বাবা, আচ্ছা যাবো। তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। ঠিক আছে মা, রাখি তাহলে। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক নিশ্চয়ই দেখলেন যে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন, এটি গতকাল রাতে প্রচার শুরু হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন প্রচার শুরু হয়েছে। নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে। এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে, সেনাবাহিনী একান্তভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চাইছে। আমি বেশ কয়েকদিন যাবতই এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে। আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন, আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন, সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন, তারা যদি দেখেন, তাহলে তারা অন্ততপক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না। অনেকেরই জিজ্ঞাসা, অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো খানিকটা নীরব, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী আসলে কি করছে? সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন, ভোটের বিজ্ঞাপন, এটি দেখবার পর নিশ্চয়ই, এবং এটি অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যেই, গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে, আপনারা দেখেছেন। এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে, নানান কিছু হচ্ছে, এমন অনেক বার্তা আসছে, আমার কাছে মেসেজ আসছে। কেউ না কেউ এই বার্তাটা ছড়িয়েছেন, কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে। আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না। আমাকে কমপক্ষে 10-12 জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন, এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ। আবার কলিমুল্লাহ, যে কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সেই কলিমুল্লাহকেও কেউ কেউ উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন। আমাকে মেসেজ দিয়েছিলেন
যে কলিমুল্লাহ নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে, ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন। আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচনটা করে তারা ব্যারাকে ফিরে যাবে। আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না, আজীবন মাঠে থাকবে না। আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পথ বন্ধ হয়ে যাবে না। তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা, যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে, এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে, অনেক ঘটনা ঘটাতে পারে। এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের। আসলে নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন, এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ 14 দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেনাবাহিনীর, আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ধরে নিলাম আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি, কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করাই দেন। একথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে, এখন কি দুর্নীতি হচ্ছে। এই যে 3 দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে, এনসিপি নেতা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি। বিএনপি দুর্নীতি করেনি, বিএনপি যখন ক্ষমতায় ছিল। জামাত অপকর্ম করছে না, জামাত অন্যায় কাজ করছে না, সবাই করছে। এই বাংলাদেশে কি ধোয়া তুলসী পাতা কেউ? কাজে কেউ না, ধোয়া তুলসী পাতা কেউ না। পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না। সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে, সমর্থন করছে। এটি ভালো হবে, এটি ভালো হবে যে যাই হোক। তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে, আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে, এটাও একটা ব্যাপার। আবার প্রকৃতি বলে একটা কথা আছে। এই যে 2 মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন, এটা তিনি জানতেন না। কিংবা 2 বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন, কখনো প্রধানমন্ত্রী হবেন, কখনো রাজনীতি করবেন, এটি কখনো কল্পনা করতে পারেননি। আগামী 6 মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না, বা 3 মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব, ক্ষমতায় যাব, নির্বাচন করব, 3 মাস পরে, প্রকৃতিরও একটা বিচার আছে, প্রকৃতিরও একটা ভারসাম্য আছে। তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন, এ করছেন, সে করছেন, এগুলো কিচ্ছু হচ্ছে না। এখন নির্বাচনটা হয়ে যাবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য। নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোনো সুযোগ নেই। তারপরে কি হবে? তারপরে আওয়ামী লীগ ফিরে আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, অনেক কিছু হবে। কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন, সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে। এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটাই বলে। এতদিন এমনি ভাষা কথা বললাম, কিন্তু এখন একদম প্রুফ সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে। কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে, বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হয়েছে, সেই হয়েছে, খলিল আসছে, নয়া রাষ্ট্রদূত আজকে আসছে, আজকে 12 তারিখ, আজকেই তার আসার কথা, আজকে আসছে।
যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে, ইউনূস ফেলে দিয়ে নতুন হবে, কিচ্ছু না। নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই। বারবারই বলছি, সেনাবাহিনী এই বড় কাজটাই করছে। আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই, গুজবে কান দেবেন না, এটি মেনে নিতে হবে, এই নির্মম বাস্তবতা মেনে নিতে হবে, এছাড়া উপায় নেই। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার নাকি হয়েছেন তিনি। মানে স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে এ ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, সব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন। এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের
তরুণের কাছে নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের পাল, না তার নিজের প্রতিষ্ঠিত দল, এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার স্যার, আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল, যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট, বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমন ভাবে ছুটোছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন, তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে একরকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাচুমাচু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে এক রকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, এক রকমের শোক, খালেদা জিয়া নিয়েই কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজে
করেই তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর, মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত। সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিবি। কিন্তু তারেক রহমানকে সিবি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না। আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না। এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে, তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, মানে অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজেই স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয় স্যারদের মতো ব্যক্তিত্বদের ব্যাপক প্রচেষ্টায়।